আসসালামু আলাইকুম। আজকে কিছু তথ্য নিয়ে চলে আসলাম। তো আজকে ব্রেকিং নিউজ হলো ইরানকে নিয়ে ট্রাম্পের নতুন পোস্ট, "আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, যা আর কখনোই ফিরে আসবে না।" তো আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে। তো এই ধরনের কিছু কথা প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালের মাধ্যমে জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালায়, তাহলে পুরো অঞ্চল এবং সৌদি আরব সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ইরানের মিত্ররাও বাব আল মানদেব জলপথ বন্ধ করে দিবে, রয়টার্সকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে। তো সব মিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন ভয়াবহভাবে উত্তপ্ত এবং বাংলাদেশ সময় সকাল ৬টার মধ্যে এই ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষ হয়ে যাবে। এদিকে প্রতিদিন নতুন নতুন খবর আসছে, হামলা পাল্টা হামলা, হুমকি আর বড় শক্তিগুলোর অবস্থান পরিবর্তন। তো আজকের ভিডিওতে আমরা এই সব বিষয়ে একটু জানবো। ইরান, আমেরিকা, ইসরায়েল এই সংঘাত এখন কোথায় দাঁড়িয়ে বা এর প্রভাব বিশ্ব এবং বাংলাদেশকে কতটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সে সম্পর্কে। এরই মধ্যে গতকাল ডোনাল্ড ট্রাম্পের ইরান নিয়ে চরম আক্রমণাত্মক বক্তব্যের প্রেক্ষিতে ওয়াশিংটনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাকার কার্লসন, যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন, তিনি এবার ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। ইস্টার সানডেতে ট্রাম্পের হুমকি ও ভাষা নিয়ে তিনি বলেন, "এটা দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ নয় এবং এমন হুমকি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।" আর এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে সবচেয়ে আক্রমণাত্মক অবস্থানে আছেন। একজন মার্কিন কর্মকর্তার মতে, তিনি দ্রুত সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন, যেখানে প্রশাসনের অন্য অংশ এখনও কূটনৈতিক সমাধান চায়। এদিকে বড় বড় বোমা দিয়ে হামলা চালিয়েও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও অগ্রযাত্রাকে থামানো যাবে না বলে জানিয়েছে ইরানের আণবিক শক্তি সংস্থা এইইওআই। ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে ওপেন সোর্স বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র স্যাটেলাইট ও আকাশ নজরদারি বাড়িয়েছে, যার মাধ্যমে সামরিক অবস্থান শনাক্ত ও হামলার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। এই নজরদারি ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল বলে দাবি করা হয়, সূত্র রাইবার। এরই মধ্যে ইরান একেবারে নতুন এক ধরনের হুমকি দিয়েছে। তারা বলছে, মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলো এখন তাদের লক্ষ্য হতে পারে। তালিকায় আছে অ্যাপেল, গুগল, মেটা, এনভিআইডিআই এর মতো বড় বড় কোম্পানিগুলো। ইরানের দাবি, এই প্রযুক্তিগুলো ব্যবহার করে তাদের উপর নজরদারি ও হামলা চালানো হচ্ছে। বিশেষ করে আবুধাবির স্টারগেট নামে একটি বড় ডেটা সেন্টারকে সরাসরি ধ্বংস করার হুমকিও তারা দিয়েছে। এর মানে কি, যুদ্ধ এখন শুধু অস্ত্র দিয়ে না, ডেটা আর প্রযুক্তি দিয়েও হচ্ছে। এদিকে হিজবুল্লাহ, ইরানের মিত্র গোষ্ঠী এবং আইআরজিসি বলেছে, যদি তাদের নেতাদের টার্গেট বন্ধ করা না হয়, তাহলে এসব প্রযুক্তি কেন্দ্র এবং বৈধ সামরিক লক্ষ্য হিসেবে ধরা হবে। অর্থাৎ যুদ্ধ এখন এর থেকে আরও বড় রূপ নিতে পারে। এদিকে ইসরায়েল সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা আজ ইরানে 8টি সেতুতে হামলা চালিয়েছে, আর নেতানিয়াহু জানিয়েছে তারা রেভলিউশনারি গার্ডসের ব্যবহৃত রেলপথ ও সেতুগুলোতে হামলা করেছে। তবে ইরানের জাতীয় সংসদের জ্বালানি কমিশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা বলেছেন যে সৌভাগ্যবশত ইরানের জ্বালানি উৎপাদনের উৎসের বৈচিত্র্য অনেক বেশি। বিদ্যুৎ কেন্দ্রগুলোর ভৌগোলিক পরিস্থিতি এবং জাতীয় গ্রিড সংকট মোকাবেলাকে সহজ করে দেয়। শত্রুপক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর হামলা চালালেও সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘটবে না। এদিকে যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং তার বদলে তারা কিছু পরিকল্পনা দিয়েছে, যে সেখানে বলা হয়েছে সংঘাত বন্ধ করতে হবে, হরমুজ প্রণালী নিরাপদ রাখতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। মানে ইরান এখন শুধু বিরতি না, পুরো সমস্যার সমাধান চাচ্ছে। তবে ব্রেকিং নিউজ, হরমুজ খুলতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। তো হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার বিষয়ে বাহরাইনের খসড়া প্রস্তাবটি রাশিয়া ও চীনের ভেটোর কারণে পাশ করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এদিকে হরমুজ প্রণালী যেহেতু পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলপথগুলোর একটি, তো ইরান বলছে এই প্রণালী এখন আর আগের মতো থাকবে না। মার্কিন গোয়েন্দারা বলছে এটি দ্রুত খুলবে না, কিন্তু ট্রাম্প বলছেন খুব শিগগিরই খুলে যাবে। এখানেই দ্বন্দ্ব। যদি এই পথ বন্ধ থাকে, তাহলে বিশ্বে তেলের দাম বাড়বে আর বাংলাদেশেও জ্বালানি সংকট হতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে নিজেদের সব স্বর্ণ মজুদ কায়দা করে সরিয়ে নিল ফ্রান্স। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক নিউ ইয়র্কে সংরক্ষিত তাদের 129 টন স্বর্ণ বিক্রি করে দিয়েছে এবং সমপরিমাণ স্বর্ণ ইউরোপ থেকে পুনরায় ক্রয় করেছে। তারা এইসব বর্তমান মানদণ্ড অনুযায়ী সংরক্ষিত করেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার এই লেনদেন থেকে ব্যাংকটি 12.8 বিলিয়ন ইউরো মুনাফা অর্জন করেছে। বর্তমানে ফ্রান্সের সমস্ত স্বর্ণের মজুদ এখন প্যারিসের নিজস্ব ভোল্টে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো স্বর্ণই আর দেশের বাইরে সংরক্ষিত নেই।
এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরানের এক জায়গায় ২৮টি বড় গর্ত তৈরি করা হয়েছে। এগুলো এমনভাবে করা হয়েছে যাতে রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে উদ্ধার অভিযান সময় শত্রুপক্ষ যাতে সেখানে পৌঁছাতে না পারে সেই জন্যই এই হামলা। তো একজন পাইলটকে উদ্ধার করতে গিয়ে মার্কিন বাহিনী হারিয়েছে একাধিক বিমান, হেলিকপ্টার, F-15, A-10 ব্ল্যাক হোক, এমনকি উন্নত ড্রোনও ধ্বংস হয়েছে। কিছু রিপোর্ট বলছে ক্ষতির পরিমাণ $2 বিলিয়ন বেশি। যদিও সব তথ্য নিশ্চিত না, তবে এটা পরিষ্কার সংঘর্ষ অনেক বড় হচ্ছে। আর উদ্ধার অভিযান নিয়ে একজন আন্তর্জাতিক অধ্যাপক বলেছেন, এই উদ্ধার অভিযান আসলে কতটা সফল তা নিয়ে সন্দেহ আছে। তার মতো অনেক সময় আসল ক্ষয়ক্ষতি গোপন করা হয় এবং মিডিয়া অনেক সময় আসল ঘটনা থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেয়। এদিকে রাফায়েল F-5 যুদ্ধবিমান যৌথ অর্থায়ন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফরাসি দৈনিক পত্রিকা লা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী এই পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পের পুরো খরচ এখন ফ্রান্সকে একাই বহন করতে হবে। এদিকে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলেছে, চীন তার পূর্ব উপকূল সংলগ্ন পিত সাগর এবং পূর্ব চীন সাগরের বিশাল আকাশ সীমা প্রায় 40 দিনের জন্য 27 মার্চ থেকে 6 মে পর্যন্ত নীরবে বন্ধ করে দিয়েছে। সাধারণত এই ধরনের সামরিক মহড়ার ক্ষেত্রে আকাশসীমা মাত্র কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়, তবে এবারে দীর্ঘমেয়াদী এই নিষেধাজ্ঞা কোনো কারণ জানায়নি বেইজিং। এদিকে আরেকটি খবর হলো, গ্যালোপে 2025 সালের একটি জরিপে অনুযায়ী বৈশ্বিক গ্রহণযোগ্যতার রেটিংয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। জরিপে দেখা যায় বিশ্বের 36% মানুষ চীনের নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি সমর্থন রয়েছে প্রায় 31% মানুষের। এটা স্পুটনিক ইন্টারন্যাশনাল থেকে জানা যায়। এদিকে ইরানের ভেতরে হামলা চালিয়ে এর মধ্যে আবার রানওয়ে তৈরি করে ইউরেনিয়াম বের করে আনার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা শুনে এক ফরাসি জেনারেল বলেছেন, মার্কিন কর্মকর্তাদের উচিত মিটিংয়ের ফাঁকে কোকেইন বা মাদক খাওয়া বন্ধ করা। এদিকে ন্যাটো অকার্যকর হয়ে পড়েছে বা ধসে পড়েছে বলে জানাচ্ছে স্পুটনিক। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের মধ্যে গভীর মতবিরোধ, বিশেষ করে ওয়াশিংটনের পক্ষ থেকে ন্যাটোতে নিজেদের প্রতিশ্রুতি কমানোর হুমকির পর এই জোটের ঐক্যকে দুর্বল মনে করে তারা। কিছু বিশ্লেষক বলেছেন, ইউরোপীয় দেশগুলো এখন আগের চেয়ে বেশি নিজেদের স্বাধীন নিরাপত্তা নিশ্চিত করার কথা ভাবছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি তাদের আস্থা কমে গেছে। এদিকে বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলার পর দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে রাশিয়া। যদিও এখন পর্যন্ত কোনো বড় রেডিয়েশনের খবর পাওয়া যায়নি, তবেও ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। তবে ওখানে ধ্বংস হওয়া ড্রোনটি আসলে মার্কিন না, চীনের তৈরি হতে পারে বলে এরকম জানা গেছে। এদিকে মার্কিন বাহিনীর ক্ষতি প্রায় $2 মিলিয়ন বেশি বলে জানা যায়। আর তেল রপ্তানি বৃদ্ধি পেয়েছে ইরানের সংঘাতের মাঝেও। তবে হরমুজে ইরান কিছু জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, বিশেষ করে খাদ্য ও সাহায্যের জন্য। এদিকে ইসরায়েল আল আকসা মসজিদ বন্ধ রেখেছে, এটি 800 বছরের মধ্যে বিরল ঘটনা। তো সব মিলিয়ে এখন যুদ্ধ একটি শুধু দেশের না, এটা বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং ভবিষ্যতে যুদ্ধের ধরন বদলে দিচ্ছে। তবে আজ রাতে কী হবে বা ইরানে পরমাণু হামলার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছিল তা নাকচ করেছে হোয়াইট হাউস ও ট্রাম্প প্রশাসন কিছুক্ষণ আগে। আর বিশ্লেষকদের মতে এমন কোনো বড় ধরনের নিউক্লিয়ার পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কারণ রাশিয়া বা অন্যান্য শক্তিগুলো তখন ইউক্রেন সহ বিভিন্ন অঞ্চলে সুযোগ নিতে পারে, এমনকি এই অস্ত্রের বিস্তারও ঘটতে পারে। আর ঠিক এই কারণে অনেক বিশেষজ্ঞ মনে করেন হিরোশিমা বা নাগাসাকির সময়কার পরিস্থিতি আর আজকের সময় এক নয়। বিশ্ব এখন অনেক বেশি জটিল এবং ঝুঁকিপূর্ণ। তবে পরিস্থিতির দিক থেকে নজর রাখলে দেখা যায় আজ বাংলাদেশ সময় ভোর 6টার দিকে একটি গুরুত্বপূর্ণ সেই আলটিমেটামটি শেষ হওয়ার কথা রয়েছে। এরপর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত এই পুরো সংকট ঘিরে বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কী হবে। তো যাই হোক, আমরা সাধারণ মানুষ শান্তির পক্ষে, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এটাই আমরা সবসময় চাই। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাল্লাহ। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।